আপনাদের কাছে আমি যখন ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গে যে এসআইআর প্রক্রিয়াটা চলছে, সেই এসআইআর প্রক্রিয়ার প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে দিচ্ছি। এবং এসআইআর নিয়ে একটা ঢাক ঢাক গুড়গুড়, মানে প্রাথমিক অবস্থায় অনেকে এটাকে যথেষ্ট ভয় পেয়েছিলেন। বেশ কিছু ঘটনা এরকম হয়েছিল, আত্মহত্যার ঘটনা, এবং হচ্ছে তার আগে যে দাগিয়ে দেওয়ার ঘটনাটা কিন্তু একটা দিকে বাংলা এবং বাঙালির প্রতি কিছু মানুষের যে একটা অসূয়া রয়েছে, সেটা কিন্তু অনেকটা পরিস্ফুট হয়েছিল। বিভিন্ন ক্ষেত্রগুলোতে এটা লক্ষ্য করে দেখেছি। অনেকেই এরকম বলতেন যে এরকম বাঙালি, বেশিরভাগ হচ্ছে বাংলাদেশের লোকজন, অনুপ্রবেশকারীরা গোটা বাংলা কবজা করে নিয়েছে, আর কেন্দ্রীয় সরকার বসে বসে এরকম হচ্ছে তারা ভাতঘুম দিচ্ছিল। এটা বিশ্বাসযোগ্য? যে কোনো ক্ষেত্রে, বর্ডারের ক্ষেত্রে একটা সমস্যা থাকে, আমরা এগুলো প্রত্যেকেই জানি। আমেরিকার ক্ষেত্রে কি মেক্সিকান সমস্যাটা ট্রাম্প কি সমাধান করতে পেরেছেন? হুঙ্কার তো প্রচুর দিয়েছিলেন, কিন্তু সেই হুঙ্কারে কতটা কি কাজ হয়েছে, এটা আমেরিকায় যারা থাকেন বা আমেরিকার যারা সেনেটর রয়েছেন তারা খুব ভালো মতো বলেন এবং জানেনও। হুঙ্কার অনেক সময় দেওয়া যায় এবং তাতে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, এবং যে পরিবেশটা তৈরি হয় সেটা হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ শুরু হলে উলু খাগড়ার যেরকম প্রাণ যায়, ঠিক তেমন ভাবেই ধরুন রাষ্ট্রশক্তির এরকম যারা নেতা, এবং তারা যদি এরকম বলতে থাকেন ঘাড় ধাক্কা ধরে বার করে দেবো, তারপর হচ্ছে উই পোকা। আরে আমি আগেই তো আপনাদেরকে বলেছিলাম, এবং পরবর্তী ক্ষেত্রে দেখবেন যখন ডিসেম্বরে পর, অর্থাৎ এই 15-16 তারিখ নাগাদ থেকে যখন একেবারে উচ্চগ্রামে পৌঁছবে এই এসআইআর নিয়ে বিভিন্ন বক্তব্য, অনেক নাম বাদ যাবে যাদের, বা অনেকের হচ্ছে বোনাফাইড ভোটার, তাদের হয়তো নাম উঠলো না, তখন যখন পারস্পরিক কাদা ছোড়াছুড়িটা শুরু হবে, তখন আমি আপনাদের কাছে নিঃসন্দেহে দেখাবো যে কি পরিস্থিতি তৈরি করেছিল যারা, এবং সেই পরিস্থিতির কিরকম অসহায় শিকার হচ্ছে কারা। এরকম একটা যখন চাপানুতর চলছে, তখন বিজেপির প্রায় সব নেতাই বলছেন 1 কোটির উপর অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা, এই সমস্ত নামগুলো দিয়ে ট্যাগ করে দেওয়া হয়েছে। আজকাল যে সে অনেকেই বলছেন প্রচুর রোহিঙ্গা এখানে কাজ নিয়ে নিয়েছে। রোহিঙ্গারা এমনি যারা রয়েছেন তারা এমনি শিক্ষা দীক্ষার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন, এবং বার্মি সেনাবাহিনীর অত্যাচারে তারা অনেকেই যারা বাংলাদেশে এসেছেন তারা বিভিন্ন ধরনের যে ক্রাইমের সাথে যুক্ত হয়ে পড়েন। এটা তো নতুন কিছু না, বাংলাদেশের কাছে এটা একটা সমস্যা। ভারত প্রথম থেকে হচ্ছে রোহিঙ্গা সমস্যাটাকে আন্তর্জাতিক দৃষ্টিকোণ দিয়ে, এবং সেটাতে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা লিডারশিপের জায়গায় পৌঁছানো বা বিশ্বগুরু হবার একটা সুবর্ণ সুযোগ এই রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করেই ছিল। কিন্তু সেই ইস্যুকে না করে এটাকে নিয়ে যাকে তাকে হচ্ছে দাগিয়ে দেওয়ার, মানে এক একজন এমন ভাবে সব মন্তব্য করেন রোহিঙ্গা চারিদিকে, মনে হয় যেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে চাষ হচ্ছে সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজিস্টের আর কি। তারা কখনো কখনো রাজনৈতিক বিশ্লেষণ ছেড়ে এখন অ্যানথ্রোপোলজিস্টের ভূমিকা নিচ্ছেন, যাকে তাকে আর কি রোহিঙ্গা বলে দেখে দিচ্ছেন। এই সমস্তগুলো যে চলছে, এগুলোর মধ্যে এক অপরাজনীতি, এক অপশক্তির খেলা যে রয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিজেপির অনেক নেতা বলছেন 1 কোটির বেশি বাদ পড়বেন, এবং এইটা যদি প্রথম থেকেই তারা চাগিয়ে দেন তাহলে কি হবে? যদি 1 কোটি না হয়, নির্বাচন কমিশনের উপর এটা পরোক্ষভাবে চাপ। যেদিন তৃণমূল কংগ্রেসের সাংসদরা দিল্লি গিয়ে এসআইআর নিয়ে যেসব সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো যখন তারা তুলে ধরলেন, ঠিক সেদিনই হচ্ছে নির্বাচন কমিশন তারা কি বললেন, তারা সুব্রত গুপ্ত, একজন দক্ষ আইএএস অফিসারের ব্যাপারে সন্দেহ নেই, এবং তাকে সামনে রেখে পর্যবেক্ষক করে আইএএসদের 2005-06 যারা ব্যাচ, তাদেরকে অনেকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছেন, এবং এটা সুব্রত গুপ্ত নিজে তিনি এটা মনিটর করবেন। ফলে একটা চাপ তৈরি হয়েছে। অন্যদিক থেকে বিএলও বা ইআরও যারা, তাদেরকে যথেষ্ট পরিমাণে টাকা বাড়ানো হয়েছে। তারা চাইছিলেন সম্মানের সাথে যাতে একটা কাজ করা যায়, এবং রাজ্য সরকারের কর্মচারীরা এই ক্ষেত্রে এগিয়ে এসেছেন। এমন একটা তাদের উপর প্রেশার তৈরি করা হচ্ছে যে প্রেশারটার ক্ষেত্রে অনেকেই নিতে পারেননি, নানাবিধ প্রেশার, আমি সেগুলো আগের ভিডিওগুলোতে বলেছি।
এবং এগুলো করে আখিরে লাভটা কতটা হবে দেখবেন, মিলিয়ে নেবেন। ডিসেম্বরে আমি আপনাদেরকে কাছে বলেছি যে 50, 55, 60 মানে মৃত ভোটার, ডবল এন্ট্রি ভোটার যারা এখানে ভোট দেয় অন্য রাজ্যে, বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, এই তিনটে রাজ্যের উপর তৃণমূল কংগ্রেস লাগাতার কিন্তু তারা বলেছে যে এই ক্ষেত্রে ডবল এন্ট্রিটাকেও তারা নজরে রাখছে। এবং তার সাথে হচ্ছে বিভিন্ন যারা ভোটার ফলস ভোটিং এর ক্ষেত্রে বা হচ্ছে অনুপ্রবেশকারী, এসআর বিতর্কে অনেকেই হচ্ছে তারা নাম 2000 নেই, অনেকে হয়তো যারা এসেছেন এইভাবে এবং জনজীবনে মিশে গেছেন তারা অনেকেই হচ্ছে নাম তুলবেন না। তারা এই দেশে আসে, যেটা আমি আগেও বললাম যে কোনো বর্ডারিং যে জায়গাগুলো রয়েছে, আমেরিকা যেহেতু এগিয়ে রয়েছে সব দিক থেকে, অর্থনৈতিক শক্তি, সে কারণে মেক্সিকো থেকে অনেকে আসবে, ভেনিজুয়েলা বা বিশেষ করে ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে যাবে, যাদেরকে আমেরিকা ল্যাটিনো বলে, তারা আসবে, এটা তো খুব স্বাভাবিক। ঠিক তেমনি ভাবে ভারত অনেকটা এগিয়ে রয়েছে, বাংলাদেশ থেকে এসছে, কিন্তু পাকিস্তানটা বলা হয় না। পাকিস্তানে অনেকেই কিন্তু এসে, বিশেষ করে টেস্ট ম্যাচ দেখতে যখন খেলা হতো, তারা অনেকে হচ্ছে ভিসা নিত হচ্ছে এখানে, এবং এখানে এসে তারপর তারা বিয়ে শাদী করে তাদের নাতিপুতি মিলিয়ে সংখ্যাটা কিন্তু এখন কম হবে না, কিন্তু সেটা নিয়ে উচ্চবাচ্য না, যাবতীয় হচ্ছে বাংলাদেশের উপর। এর পেছনে কি মনস্তত্ত্ব কাজ করে, কোন রাজনীতি কাজ করে, এটা কি বুঝতে অসুবিধা হয়? যাই হোক, এই যখন বিতর্কের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা পাল্টা রাজনৈতিক কৌশল নিয়েছেন। ডিসেম্বর মাস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার শুরু হবে এবং সেবাশ্রয় তিনি শুরু করেছেন। এইটা তার জনপ্রিয় একটা কর্মসূচি এবং ডায়মন্ড হারবার কেন্দ্রতে এই কর্মসূচিকে কেন্দ্র করে তিনি তার রাজনৈতিক অবস্থান এবং ভোটের অঙ্ক তিনি কনসলিডেট করেছেন। বিরোধীরা এটাকে নিয়ে প্রচুর হাসি ঠাট্টা তামাশা এবং তার সাথে হচ্ছে তারা যথেষ্টভাবে তাকে নানা সংজ্ঞায় তাকে ফেলেন এবং হচ্ছে তাকে যথেষ্ট পরিমাণে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। সেটা রাজনীতিতে নতুন কিছু নয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেটা সইতে হবে, বিলক্ষণ তিনিও সেটা জানেন। এবং সেবাশ্রয় 2 এর মাধ্যমে তিনি যেদিন উদ্বোধন হলো সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন এবং সরাসরি নরেন্দ্র মোদীকে তিনি হিট করেছেন এবং জিএসটি বাবদ এবং ডাইরেক্ট ট্যাক্স বাবদ রাজ্য থেকে কত টাকা কেন্দ্র তুলে নিয়ে যায় এই পরিসংখ্যানটাকে তিনি তুলে ধরেছেন। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে এসআইআর ইস্যুতে একদিকে যেমন বর্ডারে বিএসএফ এর একটা ইস্যু রয়েছে এবং অন্যদিকে রাজ্য থেকে যে জিএসটি এবং ডাইরেক্ট ট্যাক্স বাবদ কেন্দ্র কতটা নিয়ে যায় এবং কতটা তাদের প্রদেয় টাকা সেটা দেওয়ার সময় আমরা তো দেখেছি 100 দিনের কাজ বা বিভিন্ন ক্ষেত্রে চরম রাজনৈতিক এটা বিতর্কে তুঙ্গে উঠেছে এবং এই তুঙ্গে বিতর্কের কারণে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে হচ্ছে বাংলার যারা প্রান্তিক চাষী অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা ছোট ছোট ঠিকাদার, এই যারা হচ্ছে 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকার ঠিকা নিয়ে যারা কাজ করেন, এর মধ্যে অনেক শিক্ষিত গ্রামীণ বাংলার যুবকেরা রয়েছেন, তাদেরকে 1.5 বছর ধরে তাদের পেটে গামছা বেঁধে দিয়েছে কারা? শুনি কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। What is the opposition raising in parliament? They are asking the government to at least initiate a debate and discussion on SIR or electoral reforms. Do you think it's drama? If the Prime Minister or the BJP leadership or the one sitting at the helm of affairs in the government thinks that by raising the right questions for the people or raising people's voices is drama, then let people of the country see and answer them in the next election. You have 40 people who have lost their life because of the way the SIR was hastily implemented without consulting with any of the stakeholders in the state government. The BLOs who were appointed by this very election commission has put the onus on EC and made them responsible for their deaths. Do you think it's drama? बंगाल का आप 2 लाख करोड़ रुपया रोक के रखे हो, ये पैसा किसका है? किसका है? किसी का चाचा का है, ताऊ का है, मामा का है, किसका है? ये जनता का पैसा है, तो अब जनता को दोगे नहीं। बंगालीज को सिलेक्टिवली आप चुन के जैसे प्रोसिक्यूट किए हो, बंगालीज को बांग्लादेशी बोल के आप बांग्लादेश भेज दिए हो, इवन आफ्टर हाई कोर्ट्स ऑर्डर यू हैव नॉट ब्रॉट देम बैक।
हाईकोर्ट ने बोला है मनरेगा का काम चालू करो, ये केंद्र की सरकार अभी तक चालू नहीं किया है, हाईकोर्ट का ऑर्डर को वायलेट कर रहा है, और हम लोग डिस्कशन चाहते हैं तो बोलते हो ड्रामा है। भाई ड्रामा कौन कर रहा है? देश का जनता देख रहा है, जिसके पास जवाब नहीं है वो डिस्कशन अवॉइड कर रहा है। आप एसआईआर पे चर्चा कीजिए, बंगाल पे जितना भी डेप्रिवेशन हुआ है 2 लाख करोड़ का ड्यू आप रोक के रखे हो, आप चर्चा करो। भाई आप जीत रहे हो तो आपको तो जनता में फेस करने का कोई दिक्कत नहीं है। मान लीजिए अभी भाई एक डेटा आया 2 दिन पहले कि जीडीपी फिर से बढ़ गया, और इस क्वार्टरली रिजल्ट में जीडीपी और अच्छा हो गया, 8 पॉइंट समथिंग हो गया है। भाई 4 आदमी से जाके पूछिए 10 साल में इनका जीवन में किसी का भी, आप जो बैठे हुए हैं 10 साल छोड़ दो, लास्ट 1 साल में ऐसा क्या हो गया? भाई अकाउंटेबिलिटी देना पड़ेगा ना पार्लियामेंट को कि किस आधार पे आप ये कैलकुलेशंस बना रहे हो। आर द डेटा नॉर्मल, आर द डेटा रियल और दे आर फज्ड, वो तो बताना पड़ेगा। आप एसआईआर कर रहे हो, लोग अगर मारे जा रहे हैं एसआईआर के कारण, ये तो तृणमूल के लोग नहीं है। बीएलओस को कौन अपॉइंट किया है? ममता बनर्जी का सरकार की तृणमूल पार्टी? ना हमारी सरकार किया है ना हमारा पार्टी किया है। बीजेपी का सरकार ने जिस चीफ इलेक्शन कमिश्नर को बिठाया इलेक्शन कमीशन में, वो इलेक्शन कमीशन बीएलओस को अपॉइंट किया है। वो बीएलओस आत्महत्या करके बोल रहा है मेरा मौत के लिए जिम्मेदार है इलेक्शन कमीशन और चीफ इलेक्शन कमिश्नर। इसके ऊपर चर्चा अगर मांग रहे हैं तो आप कह रहे हो भाई ड्रामा कर रहे हैं। कौन ड्रामा कर रहा है? पूरा देश देख रहा है, और जवाब करारा मिलेगा। শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, এবং মন্তব্য পাল্টা মন্তব্য এই নিয়ে রাজনৈতিক পরিস্থিতি সরগরম হবে। এখন অনেকেই বলছেন, এবং তারা বলছেন দেখবেন চারিদিকে একটু কান পাতবেন, ঠিক এরকম 2021 সালেও তাই হয়েছিল, 2019 সালের নির্বাচনেও তাই হয়েছিল। 19 সালের নির্বাচনে একটা ধারণা পরিষ্কার হয়েছিল, আমার পরিষ্কার মনে আছে যে যখন আমি নদিয়াতে একটা নিউজের জন্য আমি যাচ্ছিলাম, সেই সময় একটা চায়ের দোকানে বসেছিলাম, এবং তারা নদিয়ার লোক বলেছিলেন 2019-এ দুটো কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেসের জিতে আসা খুব কঠিন। তার মধ্যে তো আমরা জানি যে নবদ্বীপ, রানাঘাট সর্বত্র মানে বিপর্যয় হয়েছে। জগন্নাথ সরকার 2019 সালে জিতেছিলেন, এবং আমি জিজ্ঞাসা করেছিলাম কি কারণে। সেই সময় তারা যুক্তি দেখিয়েছিলেন 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে তারা ভোট দিতে পারেননি, তাদের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রশ্ন ছিল, সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বেপরোয়াভাবে তাদের ওখানকার নেতারাও সামাল দিতে পারেননি, একেবারে ভোট লুটের মহোৎসব হয়েছিল, এবং তার পরিণতিতে 2019-এর নির্বাচনে ভরাডুবি হয়েছিল। তারপর তৃণমূল কংগ্রেস সেটাকে রেকটিফাই করে এবং আইপ্যাককে তারা পরামর্শদাতা সংস্থা হিসাবে নিযুক্ত করে, এবং ফলাফল 2021-এ দেখা গেছিল তীব্র মেরুকরণের আবহ ছিল, 24-এ তীব্র মেরুকরণের আবহ ছিল, এবং 26-এও তীব্র মেরুকরণ আবহ তো রয়েছে, এবং তার সাথে এবার সরাসরি একটা ঘোষণা রয়েছে একেবারে ভারতীয় জনতা পার্টির যারা নিচু স্তরে কর্মী থেকে একেবারে রাজ্যের নেতারা, তারা পরিষ্কার বলে দিচ্ছেন 1 কোটির বেশি এখানে অনুপ্রবেশকারী রোহিঙ্গা রয়েছেন, তাদেরকে বাদ দেওয়া হবে। কিন্তু বিষয়টা 1 কোটি অতটা যাবে না, এটা নিশ্চিত করে বলা যেতে পারে। তার কারণ হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা বা বর্ডারগুলোতে বারে বারে আমি গিয়ে দেখেছি যে সেখানে ঠিক কি পরিস্থিতি বিরাজ করে, এবং হচ্ছে অনেকে আছেন আবার এটাকে আড়াল করার জন্য বলেন যে বাংলাদেশের অর্থনীতি এখন নাকি যে জায়গায় আছে সেটা হাসিনার সময় ছিল, ঠিক কথা, একটা উত্থান হচ্ছিল, কিন্তু এখন এই মুহূর্তে যে অর্থনীতি, এখানে জীবনযাপন বাঁচার জন্য হিন্দু থেকে শুরু করে অনেক যারা রয়েছেন প্রান্তিক ওখানকার মানুষ, তারা জীবিকার প্রয়োজনে এসেছেন। আসামের বড় বড় ঠিকাদাররা তাদের কাজে নেন, বাংলাতেও অনেকে কাজে নেন, বা অন্য রাজ্য গুজরাট হোক বা হচ্ছে দক্ষিণ ভারত হোক, বড় বড় বিল্ডার ঠিকাদারদের হচ্ছে ভরসা হচ্ছে তারা। সুতরাং এই তথ্যগুলোকে গোপন রেখে শুধুমাত্র হচ্ছে তারা ভোট দিয়ে এবং তাদের ভোটে তৃণমূল কংগ্রেস জিতে যাচ্ছে, এই সরলীকরণের রাজনীতি থেকে বেরিয়ে না আসতে পারলে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে তারা কি করবে? আমরা তো 19 সালও দেখলাম, 24 সাল দেখেছি, 21 সাল দেখেছি, বিভিন্ন নির্বাচনগুলো হয়েছে। শুধুমাত্র হচ্ছে মেরুকরণের উপর ভরসা করে যে বাংলার রাজনীতিতে
এগোনো সম্ভব নয়, এই সত্যটা কবে বুঝতে পারবে, এই ব্যাপারে আমার একটা প্রশ্ন রইল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।